সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি আফজাল হোসেন। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন। সিইসি বলছেন প্রস্তুত তারা। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালো, পুলিশ মহাপরিদর্শকের কাছে জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়। দলগুলোর অস্বস্তি কি কাটলো, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 26 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জানালো প্রেস উইং। ইভিএম নয়, ব্যালটে ভোট করার চিন্তা ইসির। জয় নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। হাইকোর্টের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, প্রবর্তন করতে পারে অন্তর্বর্তী সরকারই, মত অ্যাটর্নি জেনারেলের। অসাংবিধানিক ক্ষমতা দখল সংক্রান্ত 2টি অনুচ্ছেদ বাদ। ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে আইজিপির ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। 2 মাসে গণহত্যার মামলার তদন্তের নির্দেশ, হাসিনাকে গুমের মূল হোতা দাবি করে প্রতিবেদন। রূপপুর সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ, হাসিনা, রেহানা, জয় টিউলিপের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। এবং নাফ নদী থেকেই দেখা যাচ্ছে রাখাইনের ধোঁয়ার কুণ্ডলী, সীমান্তে সর্বি। রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডে হবে আলোচনা, জানালেন উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দলগুলোর অস্বস্তি কি কাটলো। সৌরভ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব, যেহেতু সাকিব ভাই আপনাকে দিয়ে শুরু করতে বলেছেন। এই যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত, নির্বাচন কবে হবে, এবং নানা রকম কথাবার্তা চলছিল, আদৌ নির্বাচন হবে কিনা এই নিয়েও শঙ্কা ছিল। সবশেষ প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন। ভাষণে একটি যদি কিন্তুর মধ্যে থেকেও একটি সম্ভাব্য তারিখ বা ডেডলাইনের কথা বলেছিলেন। আজকে প্রেস উইং থেকে খোলাসা করা হয়েছে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন হবে কি হবে না অস্বস্তি ছিল, এই অস্বস্তিতে কি কাটলো কিনা এই একটা রোডম্যাপ পাওয়ার মাধ্যম দিয়ে? ধন্যবাদ। এক ধরনের অনিশ্চয়তা তো কেটেছে, শুধু রাজনৈতিক দল না, জনগণের মধ্যেই এক ধরনের সংশয়, অনিশ্চয়তা যে নির্বাচনটি কিভাবে হবে, কবে হবে। এখনও কিন্তু নিশ্চিত না যে, বা খোলসা করা হয়নি যে আগে কোন নির্বাচন হবে, জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন। রাজনৈতিক মহলে আলোচনা আছে স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে। নতুন রাজনৈতিক দল গঠনেরও তোড়জোড় চলছে। সবটা মিলে আমি বলবো যে যে অনিশ্চয়তা ছিল সেটি কিছুটা কাটলো। আর কিছুটা কাটলো এই কারণে বললাম, প্রধান উপদেষ্টা কিন্তু 2 ধরনের বক্তব্য দিয়েছেন। যদি কিন্তু আপনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দলগুলো অল্প সংস্কার নিয়ে নির্বাচন করতে চায়, সেটি 2025 সালের মধ্যে সম্ভব। আর যদি সংস্কারের পরিধি বাড়াতে চায় তাহলে 30 জুন পর্যন্ত। সুতরাং এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার উপর নির্ভর করবে। তবে এখানে আরেকটি প্রশ্ন উঠেছে যে সরকার একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন করেছে। সেই কমিশন কিন্তু সরকার প্রধান উপদেষ্টা এবং কমিশনের সদস্যদের নিয়ে, 6টি কমিশনের সদস্যদের নিয়ে। তাহলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি? যখন সরকার কোনো কমিশন গঠন করে তখন কমিশন সাধারণত বিশেষজ্ঞদের দিয়ে, সরকারের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে, সাধারণত বাইরেরই হয়, কারণ ভেতরে হলে তো একটা কমিটি করেই দিতে পারে। এখন যে প্রশ্নটি হচ্ছে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে কমিশন হবে, সেই কমিশনে 31 ডিসেম্বরের পর হয়তো, এখন সেই কমিশন কার সাথে কথা বলবে? রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন, সুতরাং সেটি কিন্তু খুব এক ধরনের নীতি নির্ধারণী কমিশন। মানে আর যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতার, তারা যদি কোনো সমঝোতা মানে যোগ বিয়োগের বিষয় আসে,
তাহলে আমি মনে করি যে কমিশন গঠনটা ঠিক হয়নি। হুম সেক্ষেত্রে কমিটি হতে পারত, এবং সেই কমিটি অথবা যদি কমিশনও হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকা উচিত, যে দুই পক্ষের এখন কি হবে। এখন হচ্ছে সরকার তার অবস্থান একটা বলবে, রাজনৈতিক দলগুলো কিন্তু ওই বৃত্তের বাইরে, তারা বাইরে থেকে কথা বলবেন। এখন কমিশন গ্রহণ করতেও পারে, নাও পারে, কিন্তু যদি এমন হতো যে প্রথম সরকার পক্ষের 7 জন, রাজনৈতিক দলগুলোর আরও 7 জন 14 জন বা প্রধান উপদেষ্টা হয়তো মানে আলাদা থাকতেন, স্পিকার যেমন সংসদে থাকে, তাহলে কিন্তু একটু সমতার ভিত্তিতে আলোচনা হতে পারে। হুম এখন কিন্তু এই আমি এখানে একজন রাজনীতিক আছেন, যে সেই সমতা ভারসাম্যটা থাকবে কি থাকবে না এটি। আর যখন নির্বাচনের, এবং আজকে প্রেস উইং থেকে বলেছে যে যখনই যে মেয়াদি বলা হোক, এখন কিন্তু নির্বাচনী হওয়া অন্তত জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। হুম হয়তো 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে যে কমিশনগুলো কি সুপারিশ করে সেটি দেখতে চাইবে। এবং যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করবে, তখন আর সরকার কোন তারিখ দেয় বা কিভাবে এগোয় সেটা মানুষ খুব একটা অপেক্ষা করবে না। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে, তখন তাদের প্রস্তুতি থাকবে যে কোন প্রার্থী দিলে, কার সঙ্গে কার বোঝাপড়া হলে তার পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনা যাবে। জি। এদিকেই এগোবে বলে আমার ধারণা। হুম সাকিব ভাই, এই যে আপনারা নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছিলেন, শুরুতেই যেটি বলছিলেন যে আপনারা তো বলেন নাই যে এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, একটা রোডম্যাপ চাচ্ছিলেন, কারণ জনগণ কবে নির্বাচন হবে এটাও কিন্তু জানতে চায় বা জনগণের জানার অধিকার আছে। এই যে 26-এর 30 জুনের মধ্যে নির্বাচন, জুনে তো গরম থাকে, গরমকালেই কি নির্বাচন হবে নাকি আরো আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক বিশিষ্ট সাংবাদিক সোহরাব হোসেন সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। রোড ম্যাপের কথা আমরা বলেছি অনেকদিন ধরে, এবং সেটার বিষয়ে আমাদের দিক থেকে, আমাদের বিশেষভাবে আমাদের দলের দিক থেকে আমি যে বারবার প্রস্তাবনাটা হাজির করছিলাম যে সরকার অংশীজনদের সাথে আলোচনা করবে, সেটা শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং অন্যান্য আরও অংশীজন সকল আছেন, তাদের সাথে আলোচনা করবেন এবং আলোচনার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করবেন। সেই রোড ম্যাপে সংস্কার কি হবে, কতদিন সময় লাগতে পারে, তার একটা যৌক্তিকতার জায়গাটা থাকবে, এবং নির্বাচনেরও একটা সময়সীমা সংক্রান্ত স্পষ্ট একটা জায়গা থাকবে। সেটা দরকার এই কারণে যে এইটা মানুষের সামনে কতগুলো সুনির্দিষ্ট মানে একটা লক্ষ্য ঠিক করে দেয় যে আচ্ছা আমার সামনে এত দিনের মধ্যে নির্বাচন আছে, যারা নির্বাচন করতে আগ্রহী তারা তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে দেশের অর্থনীতি তারা আরেকভাবে পরিকল্পনা করবে যে কিভাবে পরিবর্তনগুলো হতে যাচ্ছে, ফলে বিনিয়োগকারীরা সেটা নিয়ে ভাববেন। সব কিছুর মধ্যে একটা প্রভাব আছে, ফলে যেটাকে আমরা স্টেবিলিটি বলি, স্থিতিশীলতা, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য সামাজিক সব অর্থেই এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। তো সেইটার জন্য বারবার আমরা বলছিলাম যে তবে এটা নিশ্চয়ই আলোচনার সাপেক্ষে, এবং সরকারের দিক থেকে যে ইঙ্গিতটা দেওয়া হয়েছিল 5ই জানুয়ারি পর্যন্ত, যেহেতু প্রথম 6টি কমিশনের সময়সীমা আছে এবং তাদের 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, সেই হিসেবে 5ই জানুয়ারি পর্যন্ত তাদের সময়। কাজেই রিপোর্ট তারা পেলে তারপরে আলোচনাটা শুরু হবে এবং তার বেসিসে। কিন্তু পরিস্থিতি যা, তাতে সময়টা একটু অনেকের মধ্যেই মানে আরো এগিয়ে এসে কথা বলার সুযোগ আছে কিনা সেটা নিয়েও একটা মানে চিন্তা ভাবনা কাজ করেছে, এবং সেই অনুযায়ী রাজনৈতিক বক্তব্য আমরা শুনেছি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে সরকার সেটা রেসপন্স করেছে এবং কিছুটা এগিয়ে এসে 16ই ডিসেম্বর একটা টাইমলাইন জানিয়েছেন। এবং প্রথমে টাইমলাইনটা যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা নভেম্বর 25 থেকে 26-এর শুরুর দিকে, সেটা পরবর্তীতে আরেকটু ক্লিয়ার করা হলো যে শুরুটা বলতে একেবারে প্রায় মানে জুন, মানে দ্যাট ইজ হাফ অফ দি ইয়ার, প্রথমার্ধ। তো সেইটা একটা করা হয়েছে। এখন এখানে হয়তো এটাই মানে কি বলে যে এখানেও তো একটা আলোচনার ব্যাপার আছে।
আচ্ছা। আর এইখানে আলোচনার ব্যাপার আছে, মানে রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী, অন্যান্য অংশীজনেরা, তারা সবাই তো কথা বলবে সরকারের সাথে এবং নিশ্চয়ই তারা প্রস্তাব করবে কবে নির্বাচন হলে ভালো হয়। আবার সরকারের দিক থেকেও তাদের যে ভোটার লিস্ট থেকে শুরু করে সংস্কার কার্যক্রম সবগুলোর জন্য একটা সময়সীমার যৌক্তিকতা নিশ্চয়ই তারাও ব্যাখ্যা করবেন। সব মিলিয়ে একটা জায়গা ঠিক হবে বলে মনে করি আমি। ফলে কিন্তু এই টাইমলাইনটা বলাতে একটা খুব ইতিবাচক প্রভাব মানে ইতিমধ্যেই পড়েছে এবং পড়বে বলে আমি মনে করি, যে এটার পলিটিক্যাল এবং ইকোনমিক যে ইমপ্লিকেশনস সেটা অনেক ইতিবাচক। ফলে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা কিছুটা এগিয়ে এসেই, মানে অর্থাৎ সময় আগে নিয়ে এসে 16 ডিসেম্বরে এটা তারা ঘোষণা করলেন। এখন দ্রুততম সময়ের মধ্যে তারা প্রস্তুত হলেই অংশীজনদের সাথে বসা দরকার। এটা খুব জরুরি কাজ এবং শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, অন্যান্য অংশীজন সকলে মিলে এই জিনিসটা জানুয়ারি মাসের মধ্যে যদি সম্পন্ন করা যায়, যে আরও সুনির্দিষ্ট রোড ম্যাপ, তাহলে সেটার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভাব ইতিবাচকভাবে পড়বে এবং আমরা অভ্যন্তরীণ এবং বহিস্থ যত রকম সংকট মোকাবেলা করছি তাকেও আরও শক্তভাবে মোকাবেলা করতে পারবো। আচ্ছা, সৌরভ ভাই, আরেকটা বিষয়, যে আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, এই প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা যেটি বরাবরই বলে আসছেন যে গণহত্যার বিচারের আগে এই দলটিকে নির্বাচনের সুযোগ দেয়া যাবে না এবং যারা চেষ্টা করবে তারা মানে গণশত্রুতে পরিণত হবে। আপনার কাছে কি ধারণা? না, যে কোনো এখন গণতান্ত্রিক সমাজে যে কেউ যে কোনো সংগঠন, ব্যক্তি তার মত প্রকাশ করতে পারে। এখন আর নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কীভাবে এগোবে সেটা কিন্তু রাজনৈতিক মতামতের ভিত্তিতেই, এবং সেখানে মতৈক্য না হলেও কিন্তু অনেক ক্ষেত্রে বিবেচনা করতে হয় যে বৃহত্তর জাতীয় স্বার্থে। নির্বাচন তো হচ্ছে জনগণের বাছাই করার সুযোগ। এখন জনগণ কাকে বাছাই করবে সে জনগণ নির্ধারণ করবে। অপরাধ করলে অবশ্যই বিচার হবে। এখন দল হিসাবে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে বা কোনো মামলা হয়েছে? রিট হয়েছিল, সেটাই তো নাকচ হয়ে গেছে দেখলাম। ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে, অভিযোগ জমা পড়েছে আর কি। না, ট্রাইব্যুনালও তো বলে দিচ্ছে যে তারা সুযোগ নেই, দলকে আইনে বিচারের সুযোগ নেই। তাহলে ধরুন যে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলার একটা যৌক্তিক পরিণতি, অর্থাৎ বিচার সম্পন্ন হওয়া। এখন সেই বিচার সম্পন্ন হতে যদি কত বছর সময় লাগবে? আমরা বলছি যে 30শে জুনের মধ্যে নির্বাচন হবে 2026 সালের। এর মধ্যে যদি বিচার প্রক্রিয়া শুরু না হয়, দ্বিতীয় হচ্ছে একজন ব্যক্তি হিসাবে তিনি যে কোনো দলের হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, বিএনপির, তিনি যদি ব্যক্তি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, তিনি দলের ব্যানারে করলেন না। একজন আওয়ামী লীগের নেতাই তিনি দলের ব্যানারে করলেন না। আমরা তো কিন্তু মামলা থাকলেও তো নির্বাচন করা যায়। হ্যাঁ, মামলা থাকলে আইনি প্রক্রিয়ায় আমি বলছি যে ধরে নিলাম যে যাদের মামলা আছে, যাদের বিচার প্রক্রিয়া আছে, মামলা থাকার পর তাকে কারাবন্দি করলো, তারপর কারাবন্দি ও অনেক নির্বাচনে জয়ী হয়েছে। আমি ধরে নিলাম যে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা নির্বাচন করতে পারলো না, কিন্তু যাদের মামলা নেই তাকে তো আপনি আওয়ামী লীগের হিসাবে বা অমুক কোনো ট্যাগ দিয়ে, কোনো লেবেল দিয়ে আপনি তার নির্বাচন মানে তার যে গণতান্ত্রিক অধিকার রহিত করতে পারেন না। তবে গণতন্ত্র হচ্ছে একটি বোঝাপড়া, একটি ঐকমত্যের বিষয়। আমি মনে করি সেখানে রাজনৈতিক দলগুলো, সরকার এবং জনমত সব বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেখানে আমি যে প্রশ্নটি করেছিলাম, জানি না যে জুনায়েদ সাকি জানলে সেটি আরও সুবিধা হবে, সেটা হলো কোন নির্বাচনটি আগে হবে। যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে সেটা দলীয় লেভেলে হচ্ছে না, দলীয় প্রতীক থাকবে না। হ্যাঁ, কারণ সেটি রাজনৈতিক দলগুলোর অভিমত। কারণ আওয়ামী লীগ এটা জোর করে দলীয় করেছিল একতরফা করার জন্যে। তো সেটা যদি না থাকে তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে। এটি একটি। আর যদি জাতীয় সংসদ নির্বাচনই আগে হয় তো সেক্ষেত্রেও তো যে কোনো নাগরিক
ব্যক্তি মানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে, যদিও স্বতন্ত্র প্রার্থীর যেসব শর্ত আছে সেটা পূরণ করেই করতে হবে। আর আওয়ামী লীগ যে নির্বাচন করে আসছে, গত 3টি নির্বাচন, পরবর্তী কোনো নির্বাচনে তার ছায়া না থাকে, অর্থাৎ কাউকে বাদ দেওয়ার চেষ্টা, কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া, এবং এক ধরনের কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোল দেওয়ার চেষ্টা যে না থাকবে, এটাই তো কাম্য। একটি হচ্ছে যে আজকে রায়ের ব্যাপারে জুনায়েদ সাকিব বলেছেন, কিন্তু আদালতে যে রায় হলো তাতে কিন্তু নির্বাচনী আরও যে অনিশ্চয়তা ছিল সেটা অনেকটা কেটে গেল, কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে মানে ভবিষ্যতে। হুম। এখানে আবার অ্যাটর্নি জেনারেল একটি কথা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে রূপান্তর হবে, রূপান্তর হতে হবে। পারে আর কি। রূপান্তর হতে পারে বা হবে, এটারও আমি জানি না যে এটার প্রয়োজন কি, কারণ এর আগে আমরা দেখলাম যে একটি অধ্যাদেশ চূড়ান্ত হয়ে আছে, উপদেষ্টা পরিষদ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা এখনো জারি হয়নি। কিন্তু এই অন্তর্বর্তী সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়, অন্তর্বর্তী সরকারে তো আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন প্রতিনিধি আছে, 3 জন আছে, আবার এর মধ্যে আবার তারা একটি জাতীয় নাগরিক কমিটি দলও করতে চাচ্ছে, তখন কি বিতর্ক হবে না? না, এক হচ্ছে সেটাই বললাম, অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ আমরা দেখেছি, অধ্যাদেশের খসড়া, তাতে কিন্তু আছে যে এই সরকারের কেউ আগামী নির্বাচনে অংশ নেবে না। তাহলে হয় তাদের পদত্যাগ করতে হবে যদি নির্বাচনে অংশ নেন, আর যদি অংশ না নেন তাহলে সরকারে থাকতে পারবেন। সেক্ষেত্রে নতুন দলের সাথে সরকারের, এবং এক্ষেত্রে একটি হবে এই সরকার তো হবে একেবারেই নিরপেক্ষ, মানে কোনো দলের প্রতি তাদের আনুগত্য থাকবে না, কোনো দলের পক্ষেও না বিপক্ষেও না, নির্বাচনটা পরিচালনা করবে, দেশ অন্তর্বর্তী সময়ের জন্য দেশ পরিচালনা, দেশের অর্থনীতি, রাজনীতি, বৈদেশিক সম্পর্ক সবগুলো দেখবে। এখন সব কিছুই হচ্ছে একটা জাতীয় ঐকমত্যের উপর, সেটা আওয়ামী লীগের আসা না আসা বা অন্য দলে না আসা। আওয়ামী লীগের জাতীয় পার্টি তো এই সরকার 5 আগস্টের যে পরিবর্তন হলো তারপর এমনকি সরকার গঠন প্রক্রিয়ায় কিন্তু তারা ছিল, পরবর্তীকালে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠবে। জি, সাকিব ভাই, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, আপনার বিশ্লেষণ বা আপনার ভবিষ্যৎ বা ধারণা কি বলে? আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এখন যে অবস্থায় আওয়ামী লীগ আছে, এই যে এত মাস হয়ে গেল, 4 মাসের বেশি সময় হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগের জুলাই আগস্ট নিয়ে যে মনোভাব এক বিন্দুও পরিবর্তন হয়নি। না, সেটাই দেখুন, আওয়ামী লীগের তো দল হিসেবেই তারা ক্ষমতায় ছিল, এবং এমন তো না যে ব্যক্তি হিসেবে কেউ প্রধানমন্ত্রী ছিলেন, মানে তাদের দলীয় নেতা হিসেবেই, দলের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ নেতৃত্ব হিসেবেই প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। ফলে প্রধানমন্ত্রীর তো একটা আলাদা সাংবিধানিক রাষ্ট্রীয় পদ, কিন্তু সেখানে কিন্তু দলও আছে। তো যাই হোক, আমার প্রথম কথা হচ্ছে যে জুলাই আগস্ট এবং হত্যাকাণ্ড এবং 15 বছরের গুম খুন, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ঙ্কর লুটপাট, যেটা প্রায় অর্থনীতির অর্ধেক ন্যায় করে দিয়েছে, তো সেইটা এখন সে তো প্রত্যুত বলছে $250 বিলিয়ন মানে ইয়ে হয়েছে। তো সেই দিক থেকে ধরেন যদি এইরকম একটা অবস্থা হয় যে এত বিপুল আকারের লুটপাট, তো তার তো বিচার হতে হবে, এবং সেই বিচারটা হচ্ছে প্রাথমিকভাবে খুব জরুরি। দ্বিতীয়ত আওয়ামী লীগ দল হিসেবে তার দায় কতটুকু, এটা নিয়ে এটাও বিচারিক প্রক্রিয়া আসা দরকার, এবং সেই বিচারিক প্রক্রিয়ার পরেই কেবলমাত্র আসলে জনগণ ঠিক করবেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী। জনগণ কি এই আওয়ামী লীগকে কতটা সমর্থন করবে, কতটাই আওয়ামী লীগ করবে, নাকি এটা রাজনৈতিক দল হিসেবে তার প্রাসঙ্গিকতা হারাতে থাকবে। আমরা ইতিহাসে তো এগুলো দেখেছি, তো সেইটা পরবর্তীটা ইতিহাসের হাতে ছেড়ে রাখা ভালো। এই মুহূর্তের যে প্রশ্ন সেটা হচ্ছে তাদেরকে বিচার মানে মুখোমুখি হওয়া দরকার। আর নির্বাচনের বিষয়, এখন বিচারটা হচ্ছে প্রশ্ন, এখন বিচারের মধ্য দিয়ে আমরা কি পরিণতি দেখছি তারপরে তো প্রশ্ন আসবে, কিন্তু এটা এখনই নির্ধারিত হয়ে যাচ্ছে না।
এখন যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপের আগে বিচার কোনোভাবেই সম্ভব না। আমি যেহেতু হাইকোর্ট ওই ট্রাইব্যুনাল বিটটা কভার করে, তাতে আমার কাছে তাই মনে হয়। এটা আপনার ধারণা। আমাদের দাবি হবে যে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করা। আমি বলছি না যে দ্রুত বিচার করে এমনভাবে যেখানে আবার কোনোভাবে ন্যায় বিচার কি বলে ক্ষুণ্ণ হয়। আমাদের এক অত্যন্ত আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যায় বিচারের জায়গাতেই দাঁড়ানো দরকার। কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতা আরেকটা রাজনীতি, এবং সেটার মধ্যেই কিন্তু নানাভাবে এটাকে টেনে টেনে লম্বা করা হয়, তার মধ্যে দিয়ে মানুষ বিস্তৃত হয়, তার মধ্যে দিয়ে এটার পলিটিসাইজেশন ঘটে, এবং সেটা একটা রং পেতে থাকে। কেউ কেউ ভিকটিম হিসেবে নিজেকে হাজির করতে পারে এবং তারপরে চেহারা বদলে যায়। তো সেইটা যাতে না হয়, আমাদের মানে আমরা বিচার দেখতে চাই, এবং বিচার প্রক্রিয়াটা প্রায়োরিটি এই গভর্নমেন্টের কাছে। আবারও বলবো যে অগ্রাধিকার এই কারণেই যে অগ্রাধিকারের জায়গাটা এই সরকার যে ম্যান্ডেটের উপরে ক্ষমতায় আছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে ন্যায় বিচারটা তাদের অগ্রাধিকার কাজ। কিন্তু একজন ব্যক্তি আওয়ামী লীগ করেন, কার বিরুদ্ধে কোনো মামলা নাই, তিনি মোটামুটি ক্লিন ইমেজের, সে যদি নির্বাচন করতে চায়, সে নির্বাচন আওয়ামী লীগ করে মানে দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, সেটা তো একটা প্রশ্ন। সেই প্রশ্নের ফয়সালা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে কে নির্বাচনে অংশ নিবে না নিবে, এটার মধ্যে কোনো বান নেই। মানে এটা তো হচ্ছে কি বলে যে আপনি নাগরিক, আপনার বিরুদ্ধে যদি কোনো ইভেন মামলা চললেও তো বিচার কেউ ইলেকশনে অংশ নিতে পারে। এখন কেউ যদি ইভেন জেলে থেকেও ইলেকশন করতে পারে। ইলেকশন করাটা থেকে তো আপনি ব্যক্তির যে নাগরিকের অধিকার, সেটা থেকে বঞ্চিত করতে পারছেন না। দল মানে আমরা তো একটা আইন অনুযায়ী দেশ চলছে না, সেখানে তো এটা তো এখন দল হিসেবে কেউ যদি একটা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার হারায়, সেটা যদি কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়, তারপরেও কিন্তু ওই দল সমর্থন করে এরকম ব্যক্তি যারা মানে ব্যক্তি হিসেবে তো নির্বাচনে যেতে পারে। কিন্তু অনেক ব্যক্তিকেও কিন্তু নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করা হতে পারে যদি তাদের ব্যাপারে ওই ধরনের মামলা, প্রণিধানযোগ্য বিচারের মধ্যে দিয়ে সাজা হয়, তাহলে তারা আবার সাজার কারণেই কিন্তু একটা নির্বাচনে দাঁড়ানোর অযোগ্যতা মধ্যে পড়ে যান। ফলে সেই জায়গাটা তো যারা পড়বেন তারা তো নির্বাচনে দাঁড়াতে পারবে না, সেটা দল হিসেবেও না, ব্যক্তি হিসেবেও না। আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ সাজা পান 2 বছরের বেশি, তাহলে তো আপনি ইলেকশন করতে পারবেন না। সেটা তো বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে এবং বিএনপির অনেক নেতৃত্বের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। জি সৌরভ ভাই, ওবায়দুল কাদের কোথায় ছিলেন এতদিন? এটি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট দেখেছেন আপনি যে ওয়ারেন্ট জারির পরও তিনি দেশে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতার করেনি। আজকে অনেকটা আক্ষেপের সুর এবং ক্ষোভের সুর নিয়েই কিন্তু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আদালতের কাছে আবেদন করেছেন যে আসলে এই বিষয়টি খতিয়ে দেখা উচিত, যে ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা জারির পরও কিভাবে দেশ ছেড়ে পালালেন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা জানতেন না, জানলেই ধরে ফেলতেন। আসলে কি তাই? এর আগের প্রশ্নের সঙ্গে কিন্তু এটা খুবই যুক্ত। সেটা হচ্ছে জুনায়েদ সাকিব, বন্ধু জুনায়েদ সাকিব বললেন যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচন। এখন বিচার প্রক্রিয়া 1.5 বছরে শেষ হবে বলে মনে হয় না। এখন অনেকের দাবি যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচন শুরু হবে। সেটি বেশ ওই পর্যন্ত জনগণ অপেক্ষা করবে বলে মনে হয় না। এখন এটা কিভাবে, যে দলের কেন্দ্রীয় কমিটির কত 87 জন না 90 জনের মধ্যে মাত্র 7 জন গ্রেপ্তার হয়েছে, আর 7 জন না 11 জন গ্রেপ্তার হয়েছেন, বাকি সবাই আত্মগোপনে অথবা বিদেশে। তাহলে সেই দলের শীর্ষ নেতাদের কিভাবে বিচার হবে? পলাতক অবস্থায় অথবা বিদেশে থাকা অবস্থায় হতে পারে, কিন্তু তাতে তো আপনি তার শাস্তি নিয়ে করতে পারলেন না। বঙ্গবন্ধু হত্যা মামলার তো 5 জন আসামি এখনো বিদেশে। যুদ্ধাপরাধীর যাদের বিচার মৃত্যুদণ্ড হয়েছে তার অনেকে এখন বাইরে, এবং বাইরে থেকে নানা রকম কথাবার্তাও বলছে। জুনায়েদ সাকিব যে খালেদা জিয়ার বিচারের কথা বলছেন, আমরা তো খালেদা জিয়ার বিচার যে ন্যায়সঙ্গত হয়নি সে কথাটাই বলছি। এবং এটি বিএনপি বলেছে এবং আওয়ামী লীগের সময়ও, এবং এখন দুদকে এসে বলছে, এখন দুদকও বলছে, তাই তো? কিন্তু সুতরাং বিচার আমি এগ্রি করি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে এবং তিনি যে শাস্তি প্রাপ্য নয় সেই শাস্তি, এবং কিংবা যে অভিযোগ তাকে করা হয়েছে, যেভাবে এটা পোর্ট্রে করা হয়েছে, কিন্তু ওই যে রায় দেওয়ার ফলে
ওনাকে কিন্তু নির্বাচন করতে দেওয়া নির্বাচন থেকে হয়নি। বাড়িত করেছে, তাই তো? বাড়িত করা হয়েছে, নির্বাচন সেটাই থেকে বলছি। বাড়িত করেছে, বাড়িত করা হচ্ছে, সেটা একটি বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য কিন্তু এটা করেছে। কিন্তু আমরা তো চাইবো অন্তর্বর্তী সরকার সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে কারো না না, কারো উদ্দেশ্য বিরুদ্ধে নিয়ে করবে না। অন্তর্বর্তী সরকারে সেটা ভাই 1600-র উপরে লোক হত্যা করা হয়েছে। এটা তো হ্যাঁ, কোনো আমি মিথ্যা সেটা ব্যাপার বলছি না। না, 1600 পর না, ধরেন 16,000 হলো, কিন্তু আপনি এটি বিচারিক রায়ে প্রমাণিত হওয়ার পরে, অর্থাৎ তার প্রথমত তার শাস্তি দিতে হবে, মানে শাস্তি দণ্ড হতে হবে, দণ্ড হওয়ার পরে তারপর আপিল, যেমন খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে, বিচারিক আদালতে, সাধারণত বিচারিক আদালতে যে রায় দেয় তার থেকে হাইকোর্ট সেটা কখনো বাড়ায় না, কমে। কিন্তু এখানে বাড়ানো উল্টোটা হয়েছে হয়েছে। পুরো বিষয়টি। এবং এরশাদ মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, তারা হাইকোর্টের রায় সত্ত্বেও উচ্চ আদালতে আপিল করে নির্বাচন করতে পেরেছে, জামিন পেয়েছে। খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি। কিন্তু আমি যেটা বলছি সাকিব, সেটা হচ্ছে যে ওই প্রক্রিয়ার নির্বাচন তো আমরা নিশ্চয়ই চাই না, আর এই বিচার চাই না। আমরা চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বিশ্বাসযোগ্য এই বিচার প্রক্রিয়া। সেক্ষেত্রে এক হচ্ছে সময় সাপেক্ষ হবে, দ্বিতীয় হচ্ছে আপনি চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আপনি তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে পারবেন কিনা। তাহলে করতে হবে যে নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে তার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। মানে সেটি সম্ভব কিনা, যেখানে আপনি মানে ঘরের ভিতরে ছিল, তারা এই দেশেই ছিল, তাদেরকে কিভাবে গেল, এটাও তো মানে রহস্যজনক। মানে বলছি যে পুরো বিষয়টি আমাদের চাওয়া এবং তার সামর্থ্য অথবা সদিচ্ছার মধ্যে তো বেশ বিরাট পার্থক্য, যে এতগুলো লোক চলে যেতে পারে এবং কিভাবে গেল। একটা হতে পারে যে হ্যাঁ, একটা বিচার তো হয়েছে, 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে, অর্থাৎ স্বৈর শাসনকে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য থেকে বিতাড়িত করা গেছে। আরেকটি বিষয় আসবে যে আরও একটি গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু 90-এ, সেই গণ অভ্যুত্থানের অভিযুক্ত ছিল সাকি, যেমন বললেন যে এরশাদ তো একা না, প্রেসিডেন্ট হিসেবে একা অপরাধ করেনি, তার দল করেছে, তার সরকার করেছে এবং সরকারে করেছে। ওই দলকে কিন্তু বাড়িত করা হয়নি, ওই দল কিন্তু সম্পূর্ণ অন্য দলের মতোই সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করেছিল। এখন প্রশ্ন আসবে, তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে কি আসবে? এই প্রশ্নটা তো আছে, এবং বিএনপি তো বলেছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না এবং সব দলই নির্বাচন করুক, কিন্তু পাশাপাশি বিচার হবে। এখন বিচারে ধরে নিলাম আওয়ামী লীগের 10,000 লোকের বিরুদ্ধে মামলা, কিন্তু এই 10,000 লোকের বাইরে নিশ্চয়ই আওয়ামী লীগের আছে, তাদের ক্ষেত্রে কি হবে? না, আমি আবারও বলছি যে দেখুন, মানে এটা একটা, মানে এটা ঠিক করবে কে? মানে একটা তো হচ্ছে যে ঠিক করার বিষয়ে আপনি মানে কোনো একটা অথরিটি আছে, সেই অথরিটি ঠিক করে যাচ্ছে, সেটার রাইট রং আপনি বিচার করতে বসলেন। আপনি যখন ঠিক করার জন্য পক্ষ অনেকগুলো হয় এবং তখন একটা কনসেনসাসের প্রয়োজন পড়ে, সেটা একটা সমস্যার দিক। আরেকটা দিক হচ্ছে যে এটার সমাধানের একটা রাস্তা আছে, এটা হচ্ছে আইনি এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। যখন কোর্ট কিছু বলে তখন এটা আবার একটা আইনি কাঠামোর মধ্য থেকে হয়। তা আমরা এখন যেহেতু পক্ষ অনেক, আমরা তাহলে দেখছি যে প্রথমত আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের, লুটপাটের, অপশাসনের, ক্ষমতার অপব্যবহারের, এবং একই সাথে যে দল হিসেবে দায় সেটাও বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়া তো যে কোনো কিছুই ফলাফল, আমি তো বিচার চাইছি, আমি তো ফলাফল আগে থেকে বলে দিচ্ছি না যে আপনি এটা মানে কি বলে ফাঁসি দেন কিংবা নিষিদ্ধ করেন, আগে সেটা সম্ভব কিনা না। আমরা বলছি যে এইটা প্রায়োরিটি হওয়া উচিত, প্রায়োরিটি হওয়া উচিত। এবং এইটা যেহেতু মানে এই এক তো ন্যায় বিচার পাওয়াটা মানুষের অধিকার, দুই হচ্ছে এটা নতুন বাংলাদেশের যাত্রার প্রশ্ন, কেননা এই 71 সালের পরেও কিন্তু ওই ন্যায় বিচারের প্রশ্নটা খুব জরুরি ছিল, কিন্তু ন্যায় বিচারটা হয়নি। এবং গণহত্যার যে ন্যায় বিচারের জায়গাটা দরকার ছিল, সেটা যদি হতো তাহলে পরবর্তী কালব্যাপী এই যে আপনি রাজনীতিক ইয়েটা জিইয়ে রাখলেন, তারপর ওটাকে ডিভাইড করার একটা অস্ত্রে পরিণত করলেন, সবই তো করলেন আর কি।
তো আমরা এই জিনিসটা আমরা বাংলাদেশে আমাদের বিবেচনায় আর কি, আর যদি আপনি ইফ ইউ আস্ক মি এবং আমাদের দলকে, আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে ন্যায় বিচারটা বাংলাদেশের নতুন যাত্রা একটা ভিত্তি হওয়া দরকার, এবং যারা অপরাধী তাদেরকে ন্যায় বিচারের আওতায় আনা দরকার, এবং দল হিসেবে দায় আছে কিনা সেটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ধারণ করা দরকার, এবং এইটা প্রায়োরিটি হওয়া দরকার। এখন এখানে নির্বাচনের আগে পরের এই বিষয়টি তো আসলে পুরোটা আমার বক্তব্য, আমার আকাঙ্ক্ষা আমি বড়জোর বলতে পারি। আমরা যে জায়গাটায় বলতে চাইছি যে বহু ব্যক্তিরা, যেমন ধরেন ইচ্ছাকৃতভাবে ধরে ধরে এনে সবাইকে একটা ইয়ে করো, সেটা আমি বলছি না। আমি আবারও বলছি যে একটা ন্যায় বিচার দিতে হবে, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার দিতে হবে, এবং যাতে এটা দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়। এইটার আমি উদাহরণ নিয়ে কথা বলেছি। বেশ কিছু দেশে এই ধরনের দুই ধরনের ঘটনাই ঘটেছে। একটা হচ্ছে ন্যায় বিচারের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, ফলে ওইটা রাজনীতির বিষয়বস্তু হয়ে উঠেছে। আরেকটা হচ্ছে যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে একটা বেশ মানসম্পন্ন ন্যায় বিচার হওয়ার ফলে যেটা হয়েছে যে অভ্যন্তরীণ এবং বহিস্থ সব দিক থেকে এটা গ্রহণযোগ্য হয়েছিল। ফলে ওইটাই বরং পলিটিক্যাল রিকনসিলিয়েশনের যাত্রাটা শুরু করে। আপনি তো একটা শেষ পর্যন্ত লক্ষ্যটা কি, অন্তত আমাদের দিক থেকে যদি আমরা এই বিষয়ে আমার নিঃসন্দেহ যে আমরা শেষ পর্যন্ত একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম চাই। এটার জন্য আমরা লড়াই করেছি, এবং আমরা মনে করি যে ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম ছাড়া বাংলাদেশে আমরা আবারও ক্ষত তৈরি করব। কিন্তু ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম মানে কি? ন্যায় বিচার ছাড়া এসব সবাই মিলে আবার বলে যে খুনি করেছে সে আমরা ভুলে যাব, সেটা হবে না বাস্তবতা, কারণ ওই ক্ষত থেকেই যাবে। ফলে খুনের বিচার হতে হবে, এবং সেই জায়গাটা থেকেই বলছি যে যথার্থ ন্যায় বিচারই পলিটিক্যাল রিকনসিলিয়েশনের ক্ষেত্র প্রস্তুত করবে। কিন্তু বিচার হতে হবে, কিন্তু বিচার বা ন্যায় বিচার হতে হবে, বিচারটা আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। কিন্তু ন্যায় বিচার করলেই তো হবে না, বিচারটা তো দৃশ্যমান হতে হবে। যাদের বিচার করছি তারা দেশের ভেতরে ছিলেন, কিভাবে পালিয়ে গেলেন, বাইরে চলে গেলেন। হ্যাঁ, এই প্রশ্নটা তো আরেকটা প্রশ্ন। আমি এতক্ষণ ধরে আমরা কি চাই সেটা বলেছি। আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন, বিশেষত যারা একেবারে প্রথম সারির নির্দেশদাতা কিংবা লায়াবল রেসপন্সিবল, বলেন না যে কে আসলে এই পুরো জিনিসটা চালিয়েছে, শেখ হাসিনা এবং তার ক্লোজ যারা সহযোগী, ঘনিষ্ঠ সহযোগীরা। তার মধ্যে তো মন্ত্রিসভার ঘনিষ্ঠজন কারা ছিলেন, শেষ দিকে পরিচালনা কমিটি কারা ছিলেন, কিংবা একটা মনিটরিং কমিটি, এগুলো সবই তো আমরা জানি, কিংবা সেই সময়ের এটা, এবং বিভিন্ন পর্যায়ে কারা এই সমস্ত জিনিস ইমপ্লিমেন্ট করেছেন, কারা একদম আইনের অপব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, এই সবগুলো জিনিস তো বের করা খুব কঠিন নয়। ফলে ওই জায়গাটা দরকার, এবং এরা যাতে বিচারের মুখোমুখি হয় সেটাই কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের তার সমস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। এখন এই দায়িত্বের জায়গায় কেউ অবহেলা করলে তার নিশ্চয়ই জবাবদিহিতা করা দরকার, এবং এইটা জনরায়, এটা বাংলাদেশের মানুষ জীবন দিয়ে রায় দিয়েছেন। ফলে এটা তাদেরকে এইভাবে বিবেচনার মধ্যে রাখতে হবে। কাউকে বিচারিক প্রক্রিয়া থেকে পার পাইয়ে দিলে, আমরা বিনা বিচারের কোনো কিছু চাই না, কেউ বিনা বিচারে আক্রান্ত হোক, এটাই আমরা বন্ধ করতে চাই। কারণ বাংলাদেশটা ওই রকম জায়গাতে আমরা নিয়ে যেতে চাই না যে মব হচ্ছে, হ্যাঁ, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা আগাবে। সেটাই কিন্তু মানুষ চেয়েছিল, যার ফলে মানুষ কিছুটা বিক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু আপনারা দেখবেন যে খুব দ্রুতই মানুষের বিক্ষোভ কিন্তু একটা নিয়ন্ত্রণের জায়গায় এসছে, এবং মানুষ বিচারিক প্রক্রিয়াতেই থাকতে চায় বেশিরভাগ মানুষ। কতিপয় হয়তো নানান ধরনের মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটাচ্ছে কিংবা মব অ্যাটাকের ঘটনা ঘটাচ্ছে, সেইটা আমি মনে করি যে প্রধান ধারা না। এটা যা ঘটছে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, আর একটু এফেক্টিভ রাষ্ট্র ব্যবস্থা থাকলেই, কাঠামো থাকলেই এটা নিয়ন্ত্রিত হবে। মূল জায়গাটা হচ্ছে মানুষ বিচার চায়। এখন আপনি একজনকে আশ্রয় দিতে পারেন যে সম্ভাব্য বিচার বহির্ভূত কোনো কিছু হওয়ার থেকে রক্ষা করতে পারেন, কিন্তু তাকে বিচারের জায়গা থেকে তো আসলে আপনি পার পাইয়ে দিতে পারেন না, কিংবা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারেন না। তো সেই জায়গাটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো যে এই বিষয়ে তাদের ভূমিকা, কার্যকর ভূমিকা জনগণ দেখতে চায়, এবং জনগণ বিচারের জায়গাটা চায়। বাকিটা তো ইন দি প্রসেস। জি সৌরভ ভাই, আমাদের সময় একেবারেই সীমিত। এই যে বিচারের কথা বলছি আমরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ চলছে, 4টি মামলায় 72 জনের বিচার কাজ চলছে আমি যতটুকু জানি। বিচারের ক্ষেত্রে একটি বড় এলিমেন্ট হচ্ছে বা নিয়ামক হচ্ছে যে ঝুঁকি থাকবে ন্যায় বিচারের। কিন্তু অনেকেই বলছেন যে এই বিচারটা করা হচ্ছে শাস্তি দেওয়ার জন্যই, এই একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে।
আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করে আমরা কি সঠিক পথে যাচ্ছে বিচার কাজ? না, সেটা আমি প্রথমত আইনজ্ঞ নই। মানে বিচার নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া, সেটা একটা হচ্ছে যে বিচার, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যুক্ত তাদের সম্পর্কে কিন্তু অনেকের সম্পর্কে অনেক প্রশ্ন উঠেছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যিনি বিবাদী পক্ষের প্রধান প্রসিকিউটর ছিলেন, তিনি এখানে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী। এটা একটা প্রশ্ন যে এটি, এবং বার্গম্যান সহ যিনি ওই বিচার প্রক্রিয়া সম্পর্কেও, যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া সহ প্রশ্ন করেছিলেন, তিনি কিন্তু এই প্রশ্নটি করেছেন, আরও অনেকে করেছেন। সুতরাং আমি মনে করি যে সরকারের উচিত যে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া এগিয়ে যাওয়া, আর তাদের লক্ষ্য থাকা উচিত যে যিনি অপরাধী তার যাতে শাস্তি পায়, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়। আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এত বড় ঘটনার পরে যেটা বিচার কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আইনি বিচার, আরেকটি হচ্ছে জনধারণার, মানে জনগণের কাছেও তো একটা বিচার আছে আইনি প্রক্রিয়ার বাইরে। সেখানে আওয়ামী লীগ এত বড় ঘটনার পর এবং দলের প্রায় সব নেতাকে পালিয়ে বা আত্মগোপনে থাকার পর এই ঘটনার তাদের কোনো অনুশোচনা দেখছি না, কোনো অনুতপ্ত হওয়া দেখছি না, যে তারা ভুল করেছে ক্ষমা প্রার্থনা, মানে এটি আমি মনে করি যে আওয়ামী লীগের বড়, মানে কি বলে, মানে এইরকম ঘটনাটা আমরা 1971 সালের পরেও দেখেছি, আজ পর্যন্ত দেখছি জামাত ইসলামী সেটাও চাইনি, এবং আওয়ামী লীগ জামাত ইসলামের পথে অনুসরণ না না সেটাই, যে কেউ যে কোনো দলই, এবং এরশাদের দলও চায়নি। তারা কিন্তু এখনো সংবিধান সংরক্ষণ দিবস পালন করে, অর্থাৎ তারা সংবিধান রক্ষা করেছে। সুতরাং এটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের কি বলে, পূর্বপর সব রাজনৈতিক নেতৃত্বই এই ধারাই চলছে, সেটা চলা উচিত নয়। আমি মনে করি সাকি যে বললেন যে আমরা নতুন ধারা তৈরি করতে চাই, নতুন পথে বাংলাদেশ যাক, সেক্ষেত্রে আওয়ামী লীগ আইনি প্রক্রিয়া কী হবে সেই বিচার তো আইন করবে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদের নৈতিক যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করা উচিত বলে মনে করি। অর্থাৎ জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত, এবং যে যারা অন্যায় করছে, এই যে আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়া আসতে পারবে কি পারবে না, সেখানে আওয়ামী লীগকে কথা বলতে হবে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরাও চাই, কিন্তু যারা অপরাধ করেনি তাদের অধিকার আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার। জি, সাকিব ভাই, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা কেউ চায় না কেন? এই যে বাংলাদেশের রাজনীতির একটা জবাবদিহিতাহীনতার জায়গা আছে, এটা একটা বড় রোগ আর কি। মানে আমাদের রাষ্ট্রের প্রধান সংকটের জায়গাও এটাই ছিল। এমন একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে, এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যার কোনো জবাবদিহিতা নেই। যিনি ক্ষমতায় আসবেন তিনি একেবারে তখন সর্বেসর্বা, এবং তিনি সবার উপরে প্রভুত্ব করবেন। এটা জমিদারির চাই তো আরও অনেক বিশেষ কিছু, যে এটা তারাই মালিক বনে যান আর পুরো জিনিসটার, বাকিরা সবাই দাসে পরিণত হয়। এই জায়গাটা, এই ক্ষমতার এই জবাবদিহিতাই সর্বত্র ছড়িয়েছে আর কি। এবং অস্বীকার একটা বড় ইয়ের জায়গা, মানে এখানে অস্বীকার করা মানেই হচ্ছে আপনি ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করে রাখতে পারলেন, এবং আপনার পক্ষ আপনাকেই সমর্থন করতে থাকবে, আর যারা আপনার বিরোধী তারা নয় বলতেই থাকবে, অভিযুক্তই করতে থাকবে। কিন্তু যার ফলে মীমাংসার যে জায়গায় পৌঁছানো এবং নতুন পথে নতুন উত্তরণে, আমরা দেখবেন পলিটিক্স করি পাস্ট নিয়ে, আমাদের পলিটিক্সে অতীত যত প্রভাবশালী, এটা খুব কম দেশের রাজনীতিতে এত প্রভাবশালী। অতীত তাড়িয়ে বেড়ায়, মানে অতীত আর ইতিহাস এক জিনিস নয়, কিন্তু আপনি অতীত মাত্রই ইতিহাস নয়, কিন্তু মানে ইতিহাস হচ্ছে সেটাই, অতীতের সেই অংশ যেটা আপনাকে বর্তমানে চালিত করে, এগিয়ে নিতে সাহায্য করে। তো আমরা অতীতের যে রকম মানে প্রভাব দেখি, সেটা হচ্ছে যে ওই নিজেদের স্বার্থে দেশ এগুলো কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে নিজেদের সংকীর্ণ ইন্টারেস্টটা কতটা থাকে। তো ওই জায়গাগুলো মানে রক্ষা করার ফলেই দেখা যায় যে সারাক্ষণ বর্তমানের যে মানুষের যে চাহিদা, এটা পূরণ করা হয় না। আপনি খেয়াল করে দেখবেন মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলো সম্পর্কে হ্যাপি না। এটার কারণ কি জানেন? তারা তাদের বর্তমান সমস্যা নিয়ে খুব বেশি অ্যাড্রেস করতে চায় না। সাকিব ভাই, আমাদের সময় একেবারেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।